একটা সময় এমন ছিল যখন পৃথিবীতে পেট্রোল ডিজেলের মতো কোনো জীবাশ্ম জ্বালানি ছিল না, এমনকি তখন বাল্বও ছিল না। সেই সময় অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীতে কিভাবে আলোকিত করা হতো সেটা কি আপনারা জানেন? আচ্ছা, সেই সময় রাতে কি সম্পূর্ণ পৃথিবী অন্ধকারে ডুবে থাকতো? সেই সময় আলো পাওয়ার জন্য কেমন ধরনের জিনিস ব্যবহার করা হতো, কিভাবে কেরোসিনের উৎপত্তি হলো, তারপর কিভাবে পেট্রোলের সন্ধান পাওয়া গেল, সেই সব কিছু জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কল্পনা করুন যে একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন যে পৃথিবীতে একটুও পেট্রোল ডিজেল অবশিষ্ট নেই। আমি নিশ্চিত যে যখনই আপনি এই খবরটা শুনবেন তখন আপনার এই কথাটা শুনে একেবারে বিশ্বাস হবে না। আপনার মন এটা মানতে চাইবে না যে পেট্রোলের অভাবে কিছুদিন আগে আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা প্রিয় গাড়িটার আর কোনো মূল্যই থাকবে না। এমনটা হতেই পারে যে আমরা হয়তো আজ থেকে 200 বছর পিছিয়ে গেলাম, তবে এটা আর সম্ভব নয়। কারণ ধীরে ধীরে আমরা পৃথিবীতে পেট্রোল ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিকে ইলেকট্রিসিটির সাহায্যে রিপ্লেস করতে শুরু করে দিয়েছি। বর্তমান সময়ে আমরা ক্রমশ ইলেকট্রিক যানবাহন তৈরির দিকে এগিয়ে যাচ্ছি। তবে এমনটাও নয় যে পেট্রোল ডিজেল কখনোই শেষ হবে না। যেভাবে আমরা পেট্রোল ডিজেল ব্যবহার করছি সেই নিরিখে বেশ কিছু বিজ্ঞানীদের মতে 2040 সালের মধ্যে পৃথিবীর বেশিরভাগ পেট্রোল ডিজেল শেষ হয়ে যাবে। পেট্রোল ডিজেল শেষ হয়ে গেলে আমাদের পৃথিবীতে নানা রকম সংকট দেখা দেবে। বন্ধুরা, পেট্রোল ডিজেল আমাদের জন্য কতটা অপরিহার্য সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আপনারা কি জানেন, আজ থেকে 170 বছর আগে যখন পৃথিবীতে পেট্রোল ডিজেলের আবির্ভাব হয়নি, সেই সময় ইলেকট্রিক বাল্ব, এসি, পাখা এসব কিছুই ছিল না। মনে করা হয় যে আধুনিক যুগের সূচনার 1000 বছর আগে থেকে মানব সভ্যতা তেল এবং গ্যাস ব্যবহার করছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী 347 এডিতে চীনে প্রথমবার তেলের কুয়ো খনন করা হয়েছিল। যদিও প্রথমবার 347 খ্রিস্টাব্দে তেলের কুয়ো খনন করা হয়েছিল, তবে যখন আধুনিক যুগ শুরু হয় তখন কিন্তু আমরা কিছুই পাইনি। আমরা পেয়েছিলাম অন্ধকারে নিমজ্জিত এক পৃথিবী। 15 থেকে 16 শতকে মানুষের অবস্থা এমনই ছিল যে রাতে কেউ বাড়ি থেকে বেরোতো না, কারণ রাতের অন্ধকারকে দূরে সরানোর জন্য তাদের কাছে কোনো উপায় ছিল না। রাতে তাদের কোনো কাজ থাকলে বা রাতের অন্ধকারে বেরোনোর প্রয়োজন হলে তাদের অনেক দিন আগে থেকেই প্রস্তুতি নিতে হতো। তবে তারা যে ধরনের প্রস্তুতি নিত সেটা 2025 সালে দাঁড়িয়ে আপনাদের অনেকেরই অদ্ভুত এবং অবিশ্বাস্য বলে মনে হতে পারে। সেই সময় আমেরিকা এবং ইউরোপের বাসিন্দারা রাতে বাইরে বেরোনোর জন্য একটা বিশেষ ধরনের পাখি এবং মাছের শিকার করত। এই বিশেষ ধরনের পাখি এবং মাছটাকে অনেক দিন আগে থেকে বাড়িতে নিয়ে আসতো এবং তাদের শুকিয়ে রাখা হতো। শুকিয়ে যাওয়ার পর আলো উৎপাদন করার জন্য সেগুলো ব্যবহার করা হতো। আমেরিকাতে সেই সময় এই কাজের জন্য মূলত স্যালমন মাছের ব্যবহার করা হতো, কারণ এই মাছে উপস্থিত তেল দীর্ঘ সময় পর্যন্ত আলো দিতে পারে। ঠিক একইভাবে স্কটল্যান্ডে সেই সময় অয়েলি বার্ড নামের একটা পাখি শিকার করা হতো। এই পাখিটার মধ্যেও স্যালমন মাছের মতো প্রচুর মাত্রায় তেল থাকে, যার ফলে এদের রাতের আলো হিসেবে ব্যবহার করা হতো। এই পাখিটার মাধ্যমে আলো উৎপন্ন করার জন্য তার গলায় একটা সলতে বেঁধে দেওয়া হতো, যার ফলে এই পাখিটা কয়েক ঘন্টা পর্যন্ত আলো দিত। ধীরে ধীরে মানুষ আলো উৎপাদন করার এই পদ্ধতিটাকে বদলে ফেলতে শুরু করলো। যখন মানুষ জানতে পারল যে স্যালমন মাছ এবং অয়েলি বার্ডের মতোই তিমি মাছের থেকেও তেল বের করা সম্ভব এবং সেই তেল ব্যবহার করে রাতের আলোর বন্দোবস্ত করা যেতে পারে, তখন মানুষ তিমি মাছের শিকার করতে শুরু করলো। কারণ তিমি মাছের থেকে প্রচুর পরিমাণে তেল পাওয়া যেত। 1700 থেকে 1850 সাল পর্যন্ত অনেক বড় পরিসরে ল্যাম্পের মধ্যে তিমি মাছের তেল ব্যবহার করা হতো। সেই সময় একাধিক কোম্পানি ছোট ছোট বোতলে তিমি মাছের তেল প্যাক করে বিক্রি করত। সেই সময় আমেরিকা এই তেল উৎপাদনের সবথেকে বড় উৎপাদক দেশ ছিল। ওই সময় সমুদ্রে তিমি মাছ ধরার জন্য প্রায় 900টা জাহাজ ঘোরাফেরা করত, যার মধ্যে প্রায় 700টা জাহাজ আমেরিকারই ছিল। এই নিষ্ঠুর পদ্ধতিতে আমরা কতদিনই বার পৃথিবীকে আলোকিত করতাম, আর ঠিক সেই জন্যই তিমি মাছের বিকল্প খোঁজা শুরু হয়। 1846 সালে কানাডার একজন ভূবিজ্ঞানী আব্রাহাম পিনিও গ্যাসনার একটা নতুন ধরনের তেল খুঁজে বের করেন, যেটা তৈরি করা অনেক সহজ ছিল। এই তেল তিমি মাছের তেলের থেকে অর্ধেক দামেই পাওয়া যেত। আব্রাহাম পিনিও গ্যাসনার ল্যাম্প জ্বালানোর জন্য কেরোসিন বের করার টেকনোলজি খুঁজে ফেলেছিলেন। মার্কেটে এই জ্বালানির আগমন ঘটতেই তিমি মাছের তেলের চাহিদা পড়ে যায়। আব্রাহাম এটাকে ব্যবসার কাজে ব্যবহার করেন এবং 1850 সালে কেরোসিন গ্যাস লাইট নামের একটা কোম্পানি খোলেন আর রাস্তার ধারে কেরোসিনের মাধ্যমে আলোকিত ল্যাম্প লাগানোর কাজের কন্ট্রাক্ট নিয়ে নেন। ধীরে ধীরে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত প্রতিটা পরিবারে আলোর ব্যবহার শুরু হলো। সেই সময় কিন্তু মানুষ রাতেও বাড়ির বাইরে বেরোতো। কেরোসিন আবিষ্কারের পরেও এর থেকে উন্নত মানের জ্বালানি খোঁজার কাজ কিন্তু চলছিল। 1858 সালে এমন একটা জ্বালানি অনুসন্ধান করা হয় যেটা আমাদের পৃথিবীর চেহারাকে সম্পূর্ণ বদলে ফেলেছিল।
অর্থাৎ এটা বললে ভুল হবে না যে 1858 সালে পৃথিবীকে বদলানোর প্রারম্ভ হয়েছিল। 1858 সালে আমেরিকার একজন প্রফেসর জর্জ বিশেল জানতে পারেন যে পেনসিলভেনিয়ার কোনো এক গ্রামের মানুষ এক ধরনের চিপচিপে পদার্থের সন্ধান পেয়েছে। তারপর তিনি সেখানে দ্রুত চলে যান আর সেই জিনিসটার স্যাম্পল সংগ্রহ করে পুনরায় নিজের কলেজে ফিরে আসেন। তিনি ফিরে এসে সেই জিনিসটা নিয়ে গবেষণা শুরু করেন এবং শেষ পর্যন্ত বেশ কিছুদিন পরিশ্রম করার পর অবশেষে তিনি সেটা রিফাইন করতে সফল হন। সে রিফাইন পদার্থের মধ্যে ল্যাম্প জ্বালানোর প্রবল ক্ষমতা ছিল। জর্জ বিশেল হয়তো আগে থেকে এটা অনুমান করেছিলেন যে পেনসিলভেনিয়ার বিভিন্ন এলাকায় মাটির নিচে এই ধরনের পদার্থের উপস্থিতি থাকতে পারে, যার সাহায্যে সহজেই ল্যাম্প জ্বালানো সম্ভব হবে। জর্জ বিশেল এমন একজন ব্যক্তিকে খুঁজছিলেন যিনি তার জন্য পেনসিলভেনিয়ার মাটিতে গর্ত খুঁড়ে মাটির নিচে উপস্থিত তেল বের করতে পারে। অনেক খোঁজাখুঁজির পর তিনি এডুইন ড্রেক নামের একজন ব্যক্তির সন্ধান পান, যিনি তার এই কাজের জন্য রাজি হয়ে যান। এডুইন ড্রেক এই ব্যাপারে তেমন কিছু না জানলেও তিনি এই কাজের জন্য প্রস্তুত ছিলেন। এডুইন পেনসিলভেনিয়ার এক ব্যক্তি উইলিয়াম স্মিথকে $2.5 প্রতিদিনের হিসেবে এই কাজে নিযুক্ত করেন। উইলিয়াম স্মিথের মাটিতে গর্ত খোঁড়ার ভালো অভিজ্ঞতা ছিল। পেনসিলভেনিয়ার বেশ কিছু এলাকায় কয়েক মাস ধরে পরিশ্রম করার পরেও তারা কিছুই পায় না। তারপর তারা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে টাইটাসভিল নামের একটা জায়গায় পৌঁছায়। উইলিয়াম স্মিথ সেখানে তার ছেলের সঙ্গে মিলে মেটালের পাইপ লাগিয়ে ড্রিল করতে শুরু করেন। ড্রিলের সময় মাটি থেকে কয়েক ফোঁটা তেল বাইরে বেরোনোয় তারা কিছুটা আশার আলো দেখতে পান, কিন্তু তারপর 39 ফুট পর্যন্ত ড্রিল করেও তারা তেল খুঁজে বের করতে ব্যর্থ হয়। তারপর মাটিতে একটা বড় পাথর চলে আসে, যার ফলে ড্রিলিংয়ের কাজ বন্ধ করতে বাধ্য হয়। সেই সময় মানুষ এডুইন ড্রেক এবং উইলিয়াম স্মিথকে নিয়ে ঠাট্টা করত, অনেকে তো এডুইনকে পাগলও বলতো। ড্রিলিং বন্ধ হওয়ার পর উইলিয়াম স্মিথ সেখানে স্টিম ইঞ্জিন নিয়ে আসেন এবং তারপর ড্রিলিং শুরু হয়। অনেক চেষ্টার পরে তারা অবশেষে পাথরটাকে ভাঙতে সফল হয়। এরপর 60 ফুট পর্যন্ত ড্রিল করার পরেও তারা কিছুই খুঁজে পায়নি। এই পরিস্থিতিতে ড্রেক আশাহত হন এবং তিনি উইলিয়ামকে বলেন যে আমার মনে হয় না এখানে কিছু পাওয়া যাবে, তুমি চাইলে ড্রিলিং বন্ধ করতে পারো, আমি চলে যাচ্ছি। ড্রেক প্রফেসর বিশেলের কাছে ড্রিলিং বন্ধ করার অনুমতি নিতে চলে যান, কিন্তু উইলিয়াম স্মিথ এবং তার ছেলে ড্রিলিং করতে থাকে। তবে দীর্ঘদিনের চেষ্টায় যেহেতু তারা ব্যর্থ হয়েছিল, তাই তাদের ড্রিলিং করার স্পিড আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছিল। তারা 69 ফুট পর্যন্ত ড্রিলিং করেও কিছু পায়নি। 1859 সালে 18 আগস্ট উইলিয়াম একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার ছেলে ড্রিলিং করছিলেন। সেই সময় তিনি মাটিতে একটা পাইপ ঢোকান আর তার মধ্যে আটকে থাকা মাটিকে বাইরে বের করার জন্য যখনই পাইপটাকে বের করেন, তখন তিনি দেখেন যে পাইপের নিচের দিকের অংশে দুর্গন্ধযুক্ত এবং চ্যাটচেটে কালো রঙের কোনো তরল পদার্থ আটকে আছে। এটা দেখে উইলিয়াম স্মিথের ছেলে তার বাবাকে ডেকে তোলেন আর বলেন যে তেল খুঁজে পাওয়া গেছে, কিন্তু উইলিয়াম কিছুতেই সেটা বিশ্বাস করছিলেন না। তখন তার ছেলে নিজের হাতে লেগে থাকা তেলটা উইলিয়ামকে দেখায়। সেটা দেখা মাত্রই উইলিয়াম বুঝতে পারেন যে এটা হলো সেই জিনিস যার স্যাম্পল প্রফেসর তাকে একটা শিশির ভিতরে ভরে দিয়েছিলেন। পরের দিন এডুইন ড্রেক সেখানে বলতে এসেছিলেন যে ড্রিলিং বন্ধ করে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কিন্তু যখন তিনি দূর থেকে দেখেন যে সেই জায়গায় প্রচুর মানুষের ভিড়, তখন প্রথমে তিনি ভেবেছিলেন যে সেখানে কোনো ঝামেলা হয়েছে। কিন্তু সামনে যাওয়ার পর তিনি সেখানে ক্রুড পেট্রোলিয়াম দেখতে পান। যেখানেই তেলটা পাওয়া গিয়েছিল সেটা টাইটাসভিল থেকে প্রায় 11 কিলোমিটার দূরে ছিল। এই ঘটনার পরে ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে খনিজ তেলের উৎপাদন শুরু হয়। সো বন্ধুরা, আমি আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল এবং প্রাচীন কালে মানুষ কিভাবে আলো জ্বালাতো। এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।